পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তা দেখিয়ে পুলিশ নাকি এটা অনুরোধ করেছিল, সেই জন্যই মাছটা সরিয়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই, ঘুরে ফিরে আমরা তো রাজনীতির মানুষ, সব জায়গাতে আমরা রাজনীতিক বন্ধুরা দেখতে পাই, আর বাস্তবিক অর্থে এখানে একটা রাজনীতি জড়িয়ে আছে। সেই বাইনারি পলিটিক্স হচ্ছে, বিজেপির বাইনারি পলিটিক্সকে করতে সহযোগিতা করলো ক্যালকাটা পুলিশ, পশ্চিমবাংলার প্রশাসন। আরে ধর্মকর্ম হবে, খেলাধুলাও চলবে। স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্য দিয়েছিলেন। ধর্মকর্ম করতে গেলে খেলাধুলাকে বন্ধ করতে হবে, বা খেলাধুলাকে করতে গেলে ধর্মকর্মকে বন্ধ করতে হবে, এই ধরনের কোনো তো বাধ্যবাধকতা নয়। এটা বাইনারি পলিটিক্স তৈরি করার যে অপচেষ্টা চলছে, তার একটা অংশ হিসাবে আজকে দিলীপ ঘোষ খড়গপুরে গিয়ে ফের এমন কিছু মন্তব্য করেছেন, যেটা নিয়ে আমরা বিতর্ক করি। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, দিলীপ ঘোষ পাল্টা গোলাকিতে দেবে বলে মহিলাদের। যেমন ব্যাপারটা হচ্ছে, বিরোধীদের সাথে যে আচরণ হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আমরা তো দেখছি। আমাদের নিজের বিধানসভা কেন্দ্র, আমি যেখানকার বিধায়ক ভাঙড়, সেখানে আমাদের সাথে কি আচরণ হচ্ছে। ওখানে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছিল না, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছিল। কদিন আগেই বারাইপুরে একটা ঘটনা ঘটল, এবং সারা রাজ্যে বিরোধীদের সাথে কি আচরণ হচ্ছে আমরা দেখতে পাবো। দিলীপ ঘোষ বাবুর হয়ে আমি সবাই গাইব না, তবে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমিও তীব্র বিরোধিতা করছি। কিন্তু তাকে ধরে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে বিরোধী একজনকে, সেটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আর তার প্রতি উত্তর দিয়ে দিলীপবাবু যে কথাগুলো ভাষা প্রয়োগ করেছে, সেই ভাষারও আমি বিরোধিতা করছি। এতেই বিল পাস হয়েছে যে পানশালাতে এবার মহিলারা কাজ করতে পারবে, কিভাবে কোনো বিষয়টা দেখছে? বিজেপির তরফে বলা হচ্ছে যে এটা রাজ্যের পরিবেশের কি হবে। দেখুন, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে যারা চলেন তারা এটাকে বলবেন, সাধুবাদ জানাবেন। আর যে কেউ যদি এটাকে বিরোধিতা করে তাহলে বলবেন এই প্রোগ্রেসিভ নয়, অনেক বলে তাকে তাকমা লাগিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, আইন থাকার পরেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রীতিটাকে আমরা প্রাধান্য দিই। বাংলার রীতিনীতিতে এটা কি অ্যাকসেপ্টেবল? বাংলার রীতিনীতিতে এটা কি গ্রহণযোগ্য? এটাকে আমাদেরকে ভাবতে হবে। কারণ বাংলার রীতিনীতিতে, বাংলাতে মহিলাদেরকে আমরা কত উচ্চ স্থানে রাখি। আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন, গত কয়েক মাস আগে আমাদের এই পরিবারের মেয়ে তিলোত্তমাকে হসপিটালে তিনি ডিউটিরত অবস্থায় তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। সেটা নিয়ে বাংলার মহিলারা সুরক্ষিত নয়, এই জন্যই সারা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল। বাংলা থেকেই উত্তাল হয়েছিল, পাড়াতে পাড়াতে মহল্লাতে জাত ধর্ম নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন সংগঠিত করেছিল। কারণ সর্বপ্রথম আমি মনে করি, একজন মহিলাকে বাংলায় আমরা যে উঁচু স্থানে রাখি, যে স্তরে রাখি আমরা, সেই সেকেন্ডে তার উপরে অ্যাটাক হয়েছে, তাকে খুন করেছে, তাকে ধর্ষণ করেছে, এর প্রতিবাদে আমরা। সুতরাং এই পানশালাতে মহিলাদের কাজের জন্য যে স্বাধীনতা বা ছাড়পত্র দেওয়া হলো, এটা আইনের থেকে বড় কথা বাংলার যে রীতি রেওয়াজ সেটা কতটা তলনিতে যাচ্ছে এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেওয়া পাচামি যে ওখানকার মানুষজন কলকাতায় এসে তারা আজকে মিছিল করছে এবং বলছেন যে জমি জঙ্গল বাঁচানোর দাবি করছে। আমি তো প্রথম থেকেই বলছি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে। 2023 সালে কেন্দ্র সরকার ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জল জমি জঙ্গলের ক্ষমতা কিন্তু খর্ব করেছে, ছেড়ে দিয়েছে। সেটাকে আমরা ফিরিয়ে দেওয়ার দাবি করছি। দেউচা পাচামি থেকে শুরু করে যেখানেই বলুন না কেন, আমি কিন্তু ডেভেলপমেন্টের পক্ষে। কিন্তু এই ডেভেলপের নাম করে, উন্নয়নের নাম করে ওখানকার মানুষজনকে উচ্ছেদ করে, ওখানকার মানুষজনের যদি অধিকার না প্রতিষ্ঠিত হয়, ক্ষতিপূরণ পুনর্বাসনের কথা বললেও ক্ষতিপূরণ পুনর্বাসনের কি ব্যবস্থা হচ্ছে? আলোচনা তাদের সাথে করা দরকার। তা না করে ধমকানো চমকানো শুনতে হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। আমি চাই দেউচা পাচামিদের মানুষজনের সাথে কথা বলা, তাদের সাথে আলোচনা করে তাদের অভাব অভিযোগগুলো শুনে সমাধান করা। দেখুন, ঠিকঠাক যদি নির্বাচন হয়, বাইনারি পলিটিক্স থেকে যদি আমরা ভাঙতে পারি, এদের তৃণমূল বিজেপির বাইনারি যদি আমরা ভাঙতে পারি, অবিজেপি তৃণমূল শক্তিগুলো যদি এক জায়গায় হতে পারি,
তাহলে শুধুমাত্র বিজেপি নয়, বাংলা থেকে তৃণমূল বিজেপিকে কিন্তু আমরা পরাস্ত করতে পারবো। হতে পারি কেন, হওয়ার না দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগত বলছি, কোনো জোট তৈরি হলে অনেক আগে থেকে হওয়া দরকার। ভোটের দুদিন আগে জোট তৈরি হয়ে যাবে, একটু প্রচার হবে, এই জোট ইফেক্টিভ হবে না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গেলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমি প্রস্তুতি কিন্তু অনেকটা নিচ্ছি, অন্তত 6 থেকে 8 মাস আগে থেকে নিতে হবে প্রস্তুতি। মানে মিটিং মিছিলের প্রস্তুতির কথা বলছি, যে সলতে পাকানোর কাজ আমি শুরু করে দিই, কিন্তু রাস্তায় নেবে অন্তত একসাথে ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা অন্তত 8 থেকে 6 মাস আগে মানুষের কাছে আনতে হবে। দেখুন, আমি আমার দিক থেকে বার্তা পাঠিয়ে দিচ্ছি, এটাই তো আমার ক্ষোভের কথা, কাদের কাছে বলেছি সেটা এখনই পাবলিক ডোমেইনে আমি ডিসক্লোজ করবো না। আমি বার্তা পাঠিয়েছি, আর কয়েকটা দিন অপেক্ষা করছি, তারপরে কিন্তু আমি পাবলিক ডোমেইনে পরিচিত করতে বাধ্য হবো। তাদের দেখুন, প্রাথমিক পর্যায়ে খবর পাঠিয়েছি, তারা বলেছেন, তাদের আলোচনা চলছে, আর বেশ কয়েকজনের সাথেও আমি কিন্তু বসেছি। প্রস্তাব আমরা রেখেছি তাদের কাছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের অনেক আগেই কিন্তু আমাদেরকে মাঠে ময়দানে নেমে যেতে হবে। ওই ভোটের 2 দিন আগে জোট তৈরি করে মানুষকে বার্তা দিলে ওই জোটের গ্রহণযোগ্যতাও তৈরি হবে না, আমরা মুখ থুবড়ে পড়ব। যদি জোটের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়, তাহলে মাঠে ময়দানে থেকে দীর্ঘদিন ধরে মানুষের অধিকার নিয়ে যেমন লড়াই আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে করছি, সেই আলাদা প্ল্যাটফর্মে না এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করতে হবে। তাহলে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মানুষকে সেটাও বুঝাতে হবে যে আমাদের লড়াইটা কোন কোন সেক্টরে, মানে কাদের জন্য লড়াইটা। এই জন্য বেশ কিছু জনের সাথে অলরেডি বসে গিয়েছি এবং কিছুজনকে বার্তা পাঠিয়েছি, হয়তো এই মাসের শেষের দিকে তাদেরকে বসতে হবে। দুজনকে কি কংগ্রেস সিপিএম? না, দুটো দল বলে, আরো অনেক রাজনৈতিক দল আছে। অবশ্যই জাতীয় কংগ্রেস তার মধ্যে থাকবে, লেফট ফ্রন্টরা তার মধ্যে থাকবে, অবশ্যই পাঠিয়েছে। তৃণমূলকে পাঠিয়েছে বা অন্যান্যদের? তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই, 2026-এ আমাদের লড়াইটা হবে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ দেখুন, যত লেট হবে তত আমাদের জন্য ডিফিকাল্ট হবে। যত আগে থেকে আমরা শুরু করতে পারবো, এই জোটের বার্তা বুথ স্তর পর্যন্ত পৌঁছাতে পারবো। না হলে ওই জোটের বার্তা শুধু আপনার রাজ্য স্তরের মধ্যেই থাকে। জোটের বার্তা, জোটের গুরুত্ব, জোটের মাহাত্ম যদি আমরা বুথ স্তর পর্যন্ত নামাতে পারি, তাহলে আমরা সাকসেস হতে পারবো। আমি মনে করি 6 থেকে 8 মাস আগে এই কাজে লেগে যেতে হবে আমাদের। এপ্রিল মের মধ্যে যা হবে ফাইনাল করে আমার মনে হয় সেটাকে পুরো পাবলিক ডোমেইনে ছেড়ে দেওয়া, যে আমাদের এই পিকচার, আমরা এরা মিলে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব, এই পিকচারটা ক্লিয়ার করে দেওয়া দরকার রাজ্যবাসীর কাছে। না, নাহলে ইফেক্ট ইফেক্ট হয় না। আমরা তো 2021 সালে জোট করে দেখলাম, ইফেক্ট আমার হয়নি কেন? মানে বুথ স্তরে নামাতে পারেনি এর গুরুত্বটা, বা কনফিডেন্স বুথ স্তর থেকে বিল্ড আপ করাতে পারেনি, কারণ সময় স্বল্প পেয়েছিলাম। আমরা যদি এই জোটের গুরুত্ব মাহাত্ম যদি আমরা বুথ স্তরে পৌঁছাতে পারি এবং বুথ থেকে মানুষকে যদি কনফিডেন্স বিল্ড আপ করাতে পারি যে না, এই জোটই পারবে আগামী দিনে বাংলা চালাতে, তো স্বাভাবিকভাবে এই তৃণমূল বিজেপির অত্যাচারের হাত থেকে মুক্তি সবাই পেতে চাইছে। এই সময় নষ্টটা কারা করে? 21-এ কারা করেছিল বা 24-এ? না, 21-এর আমি বিগত দিনে গিয়ে বিতর্কে আমি জড়াবো না। সমস্ত বিতর্ক ছেড়ে আগামী দিনে পার্টিকুলার কোনো পার্টির নামে আমি এখনো বলতে চাই না। তবে যাদেরকে যে প্রস্তাব দিয়েছি প্রয়োজনে সেগুলো পাবলিক ডোমেইনে এসে বলবো। মহাকুম্ভের ক্ষেত্রে দেখা গিয়েছে যে 25 লক্ষ টাকা করে কারোর মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে মাত্র 5 লাখ টাকা ধরিয়ে দিয়ে গোটা ব্যাপারটা মিটিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আমাদের বাংলার বেশ কয়েকজন মহাকুম্ভে গিয়ে মারা গিয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে, তাদের সাথে কথা বলতে হবে এক্সাক্ট ফিগারটা কত, সত্যিকারের 5 লাখ দিয়েছে না 25 লাখ দিয়ে তাদেরকে জানতে হবে, তাদের মুখের বার্তাটা নিতে হবে। যদি 25 লাখ বলে 5 লাখ দেয়, তাহলে এই বিচারিতার জন্য আমাদের বিরোধিতা করতে হবে। আর 25 লাখ বলে 25 লাখ দিয়েছে, 5 লাখ বলে মিথ্যাচার করছে, তারও বিরুদ্ধে আমাদের করতে হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের রাজনীতি অধিনায়ক বলে মনে করেন? আপনি তাকে ভালো বলেন, তার রাজনৈতিক দল তাকে অধিনায়ক করবেন, কোচ করবেন, না স্ট্রাইকে পাঠাবেন, নন স্ট্রাইকে পাঠাবেন, না পেস বোলিং করাবেন, না স্পিন করাবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা আছে, তার দল ডিসাইড করবে কাইটুলাই করবে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার হামলা করছে। চরম অন্যায় কাজ করেছে ইসরায়েল। কদিন আগেই বন্দির বিনিময় হলো, এই বন্দি ও ছাড়লে ওদের বন্দি ছাড়লো, কিন্তু তারপরে আমরা কি দেখছি যে হঠাৎ করে যুদ্ধবিরোধী চুক্তিকে লঙ্ঘন করে আক্রমণ করে, এবং এই পবিত্র রমজান মাসে প্রায় 500-র অধিক মানুষকে শিশু খুন করলো, যাতে নারী ও শিশু বাদ যাচ্ছে। কিন্তু বিশ্ব মানবতা আজকে কোথায় চুপ কেন? এ নিয়ে প্রোটেস্ট দেখতে পাচ্ছি। কদিন আগে আমি দেখলাম ইউক্রেন রাশিয়া, শুনছিলাম যুদ্ধবিরোধী তাদের চুক্তি হতে চলেছে, কিন্তু আবার রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করছে। বিশ্ব মানবতা আজকে কোথায়? ইউক্রেনের নারী পুরুষ নির্বিশেষে যেভাবে খুন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চাইছে না, সবারের পাশে থাকার চেষ্টা করছে। আমরা বিরোধিতা করছি, প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ করছে ইসরায়েল, তার বিরোধিতা করছি। রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে আক্রমণ করছে তারও আমরা